Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. অন্য মমতা, আনটোল্ড স্টোরি অফ মমতা। 21 নম্বর এপিসোডের বক্তা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন যুগ্ম সচিব বিশ্বরূপ দে। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের প্রধান নন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবেও বর্ণনা করব না। আমি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সাধারণ মানুষ হিসাবেই বর্ণনা করব, যে মানুষের একটা বিবেক রয়েছে, যে মানুষ অন্য লোকের খবর নিতে জানেন এবং অন্য লোকের সাথে মিশতে পারেন। আর মমতা ব্যানার্জির খেলার প্রতি তার দরদ, সেইটুকুই আমি তুলে ধরতে চাই। দেখুন, আমার রাজনৈতিক জীবন খুব স্বল্প। সেই রাজনৈতিক জীবনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কে বর্ণনা করার মতো স্পর্ধা আমার নেই। কিন্তু আমি খেলার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিক, খেলোয়াড়দের প্রতি দরদি, সেটা কিন্তু সাধারণত মুখ্যমন্ত্রীদের থাকে না। আমার এখনও মনে পড়ে সচিন তেন্ডুলকার তার জীবনের শেষ ম্যাচ খেলেছিল বোম্বাইতে, আর ঠিক তার আগের ম্যাচ 199তম টেস্ট ম্যাচটি সে খেলেছিল এই ইডেন গার্ডেন্সে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তিনি এতটা সময় ওই সচিনের 199তম টেস্টের জন্য ব্যয় করেছিলেন ইডেন গার্ডেন্সে, তা সাধারণত কোনো মুখ্যমন্ত্রীর কাছে আশা করাটাই কঠিন। এবং বহু ক্রিকেট ম্যাচে তাকে আমন্ত্রণ জানালেই সব কাজ ফেলে রেখে দিয়ে তিনি চলে আসতেন। একটা কথা বলা দরকার, তিনি এতটাই আন্তরিক ছিলেন বাংলার ক্রিকেটের প্রতি। আমি যেহেতু দীর্ঘদিন সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সাথে কাজ করেছি, বিভিন্ন পদে থেকেছি, জগমোহন ডালমিয়ার সাথে একসাথে বহু দুঃসময় কাটিয়েছি। এখনও আমার মনে পড়ে সেই দিনকার কথা, যখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হননি। সেটা সম্ভবত 2008 সালে। আমাদের ইডেন গার্ডেন্সের, তখন আমি সিএবির সচিব, ইডেন গার্ডেন্সের সিএসসির লাইট ভিব্রাটের জন্য আমাদের আলো নিভে গেল, খেলা বন্ধ হয়ে গেল। তখন সকলেই সিএবিকে দোষারোপ করতে শুরু করলো। মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছিলেন, ছুটে এসে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন যে বিপর্যয় আসতেই পারে, বিদ্যুৎ বিভ্রাট ঘটে, কেবিল ফল্ট হয়, এগুলো তো বলে কয়ে হয় না, ফলে এই বিপর্যয়ের দায় সিএবির কেন হবে। এবং তিনি যেভাবে আমাদের পাশে সেই সময় দাঁড়িয়েছিলেন, সেটা এখনও ভোলার নয়। তেমনিভাবেই ভোলার নয়, অনেক আন্তর্জাতিক খেলায় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এক কথায় সব কিছু ভুলে গিয়ে তিনি কিন্তু খেলার জন্যই দাঁড়িয়েছিলেন। এবং সেই কারণেই জানেন যে প্রথম যখন আইপিএল শুরু হয়েছিল 2008, তিনি তখন মুখ্যমন্ত্রী নন, কিন্তু তারপরে 2010 সালের পর তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আইপিএল করতে আমাদের বিস্তর
অসুবিধের মধ্যে পড়তে হতো, বিশেষ করে যখন ভোট এসে যেত 2014 সেই লোকসভা ভোট যখন হলো, তখন IPL UAE আমিরশাহিতে চলে গেছিলো। তারপরে কিন্তু আমরা যুদ্ধকালীন তৎপরতায় একটা অংশ কিন্তু ইডেন গার্ডেন্সে করেছিলাম, সেটা সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট অবদান ছিল। আর ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি একটা ঘটনা যেটা আমাকে সারা জীবন আমাকে নাড়া দিয়ে যাবে। আমি তখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দাদা শ্রী অজিত ব্যানার্জি আপনারা জানেন যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তার প্রেসিডেন্ট ছিলেন। তো আমি তার সাথে দেখা করার জন্য আমি তার কালীঘাটের বাড়িতে শ্রী অজিত ব্যানার্জির কাছে গেছি। সেই সময় আমি যখন তার সাথে মিটিং করে বেরোচ্ছি, সেই সময় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার বাড়ি থেকে বেরিয়ে, একই জায়গায় ওনারা থাকেন দাদা, ওনারা উনিও বেরোচ্ছেন এবং আমার সাথে চোখাচোখি হওয়াতে কথা, তুমি এসছো এখানে, তখন আমি বললাম যে আমি তো ওনার কাছে এই বলতে কথা বলার সুযোগ হয়নি, কিছু লোক এসছিলেন তাকে প্রণাম করলেন, ঘিরে ধরলেন এবং উনিও চটজলদি সেই সব করতে করতে গাড়িতে উঠে চলে গেছেন। আর আমিও যথারীতি আমার ওখান থেকে বেরিয়ে আমি গাড়ি করেও কিছুটা এসছি। তারপর সঙ্গে সঙ্গেই মন্ত্রী অরূপ বিশ্বাসের ফোন যে তুমি আজকে দিদির ওখানে গেছলে? আমি বললাম হ্যাঁ গেছিলাম। আরে তুমি দিদি কি বসে আছে তোমার ফোনের জন্য, তোমার সাথে কথা বলতে পারিনি, গাড়িতে উঠে চলে গেছেন, তো তুমি এখনই দিদিকে ফোন করো। অর্থাৎ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি একটা সাধারণ মানুষ, আমার সাথে কথা বলতে পারেননি, এটা তাকে মানে তার মনে রেখে তিনি গাড়িতে উঠেও তখন মন্ত্রীকে ফোন করে বলেছেন আমাকে এক্ষুনি ফোন করতে বলো, আমি ওর সাথে কথা বলবো, কারণ ও তো আমার সাথে কি বলতে এলো আর আমি তো বুঝতে পারলাম না, আমিও চলে এলাম। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু নাড়া দিয়ে যায় যে তিনি একজন মুখ্যমন্ত্রী হয়েও আমার মতো মানুষ তো লক্ষ্য আছে, ফলে তার সেটা আমার সাথে কথা বলতে পারেননি, এটা ভেবে উনি যে আমার সাথে কথা বলতে চাইছেন, এটা বড় মন না হলে হয় না। অনেকে হয়তো তার সমালোচনা করেন, অনেকে নানা বিতর্কে তাকে ফেলে দেন, কিন্তু একটা মানুষের মন না থাকলে কিন্তু এই জিনিস আসে না। তো সেই কারণেই আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অনন্যা। আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আর 5 জন রাজনৈতিক নেতা বা মুখ্যমন্ত্রীর থেকেও একটা অন্যরকম মানুষ, যে মানুষ অন্যের জন্য ভাবতে পারেন, অন্যের জন্য কথা বলতে পারেন, অন্যের জন্য সব কিছু ত্যাগ করতে পারেন। সবথেকে বেশি আকৃষ্ট করে সরাসরি কথা বলা, ওই ভায়া মাধ্যম ও নয়, ও স্ট্রেট কথা বলতে ভালোবাসে। সেটাও আমি আমার জীবনে সেটা রিফ্লেকশন আনার চেষ্টা করি। ওই ঘুরে এসো বা যে কথাটা হয় খুব সরাসরি, যে প্রশাসনিক বৈঠক করছেন সরাসরি করছেন, কোনো রেখে ঠেকে নয়, আমি এটা পাচ্ছি, এটা আমি পাচ্ছি না, এটা কেন হচ্ছে না তুমি বলো। এই যে মানুষ এইগুলোই চায়। মানুষ লাল ফিতের ফাঁসে আটকে যেতে পারে না, অনেক অসুবিধে থাকে। একটা প্রশাসন চালাতে গেলে অনেক কিছু অসুবিধে থাকে, অনেক করার ইচ্ছে থাকলেও অনেক কিছু করা সম্ভব হয় না, সব ঠিক কথা, কিন্তু এই যে সরাসরি মাধ্যম এটা আমাকে খুব ইন্সপায়ার্ড করে। আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই যে যখন আপনারা সবাই জানেন যে সিএবির প্রধান কাণ্ডারি, ভারতবর্ষের ক্রিকেটের বলতে পারেন একেবারে সবচেয়ে বেশি আলোড়িত যে নামটা জগমোহন ডালমিয়া, তিনি যখন পরলোকগত হলেন, তখন সবাই একটা বাংলার ক্রিকেট চারদিকে ঘোর অনিশ্চয়তা দেখা দিল। তখন নবান্নেতে মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি, অভিষেক ডালমিয়া এবং আমাকে ডেকেছিলেন এবং ডেকে আমাকে বুঝিয়েছিলেন যে সেই সময় সিএবির সভাপতি হিসাবে আমার নামও বারবার আলোচিত হয়েছিল। এখনও পুরনো বিভিন্ন সংবাদ মাধ্যম অথবা ইউটিউব চ্যানেল খুললে এখনও সেই দিনকার সেই প্রেস কনফারেন্স এখনও আমার গায়ে কাঁটা দেয়। মমতা ব্যানার্জি আমাকে ডাকলেন, ডেকে এটাই বোঝানোর চেষ্টা করলেন যে দেখো, সৌরভ গাঙ্গুলি যেহেতু আমাদের সবার আইকন, ওকে আমি সভাপতিতে আমার পছন্দ করছি এই কারণেই,
কিন্তু তোমাকেও আমি কিন্তু ফেলে দিচ্ছি না, ফলে তোমাকেও আমি বাংলার ক্রিকেটের অন্য কাজে তোমাকে দায়িত্ব নিতে হবে। এবং তিনি যে প্রেস কনফারেন্স, সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেন, অন্য কেউ তো মমতা ব্যানার্জির উপস্থিতিতে প্রেস কনফারেন্স করেন না, কিন্তু নবান্নের সেই প্রেস কনফারেন্সে মমতা ব্যানার্জি আমাকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন যে আজকের প্রেস কনফারেন্সটা তুমি করবে, আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকব। এবং সেটাই হলো সেদিন নবান্নে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাশে দাঁড়িয়ে রইলেন, একটাও কথা নিজে বললেন না, আমাকে দিয়ে তার কথাগুলোই বলালেন। ফলে এটা আমার মনে হয় রাজ্যে এত মন্ত্রী আছে, এত কিছু আছে, মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছেন আর অন্য কেউ সাংবাদিক সম্মেলন করছেন, এটা খুব রেয়ারেস্ট মোমেন্ট। তো সেটাও আমার কাছে একটা বড় পাওনা যে তিনি আমাকে যে বিশ্বাস এবং আমাকে যে মর্যাদা দিয়ে আমাকে সৌরভ গাঙ্গুলি এবং তিনি নিজে দাঁড়িয়ে রইলেন এবং আমাকে দিয়ে প্রেস কনফারেন্স করালেন। এবং আলটিমেট সেইভাবেই বাংলার ক্রিকেট জগমোহন ডালমিয়ার পর কিছুটা হলো সচল হয়েছিল। এবং তারপরেও শাহরুখ খানের সাথে যে আজকে যে আইপিএলে শাহরুখ খানের যে ইনভলভমেন্ট, টিম মালিক সবাই, হ্যাঁ 10টা টিম আছে, কখনো 8টা কখনো 10টা টিম মালিক, কিন্তু এই যে শাহরুখ খানের ইনভলভমেন্টটা, এটা কিন্তু সম্ভব হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কেন ইনভলভমেন্ট সম্ভব হয়েছিল? দুবার আপনারা যদি স্মৃতি হাতড়ে দেখেন যে দুবার যে যখন কলকাতা নাইট রাইডার্স জিতল, সেই জেতার পর যে মোমেন্টাম, যে উৎসাহ, যে সেলিব্রেশন ইডেন গার্ডেন্সে মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছিলেন, এবং সেটা রাতারাতি, এমন নয় যে 7 দিন 10 দিনের প্রস্তুতিতেই হয়েছিল। এখনও আমার বলতে গেলে গায়ে কাঁটা দেয় যে প্রথমবার যখন হলো তখন আমিও আইপিএল ফাইনালে বাইরেই ছিলাম। সেখান থেকে যখন দল এলো এবং দলকে যেভাবে সেলিব্রেশনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ সরকার বরণ করলো এবং প্রত্যেককে সোনার চেন দিল, এই যে শাহরুখ খানের উপস্থিতি, সেদিন ইডেন গার্ডেন্সের টিকিট লাগেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে বিশ্বরূপ, আমি আজকের দিনটা সকলের জন্য খুলে দিলাম, কারণ এটা বাংলার ক্রিকেটের পক্ষে, বাংলার পক্ষে আজকে একটা সারা ভারতবর্ষের কাছে কলকাতা নাইট রাইডার্স যে উচ্চতায় নিয়ে গেছে, আমি আজকে কোনো টিকিট থাকবে না, কোনো কার্ড থাকবে না, সবাই আজকে ইডেন গার্ডেন্সে আসবে। এটা করতে গিয়ে সবথেকে বেসামাল অবস্থা হয়ে গেছিলো কলকাতা পুলিশের, কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন স্বভাবতই কার্ড নেই। পুলিশ আমাদের কাছে এসে বারবার বলছেন যে কিছু একটা করুন, কারণ নালে তো সব আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, এত লোক ঢুকবে, আমরা কি করে চেক করব। মানে পুলিশের রাতের ঘুম চলে গেছিলো। কিন্তু উনি মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুই দিনের শেষে খুব সুন্দর করে হলো। এবং ওই যে শাহরুখ খান যে স্বাদটা পেল, সে স্বাদটা পেল যে মুখ্যমন্ত্রী খেলাধুলোর পক্ষে, মুখ্যমন্ত্রী ক্রিকেটের পক্ষে, মুখ্যমন্ত্রী নাইট রাইডার্সের পক্ষে, শাহরুখ খান কিন্তু উৎসাহী হয়ে পড়ল। এবং শাহরুখ খান প্রায়শই সেই কারণে কলকাতা নাইট রাইডার্সের খেলা থাকলে তার খেলা শুরু হচ্ছে 8টার সময়, সে কিন্তু একেবারে ফ্লাইট ধরে 8টার মধ্যে অথবা 8:15-র মধ্যে সে কিন্তু ইডেন গার্ডেন্সে হাজির। ফলে এটা তো সম্ভব শুধু হয়েছে যে উনি মমতা বন্দ্যোপাধ্যায় বলে। দ্বিতীয়বারও একই ব্যাপার, যে দ্বিতীয়বারও বিরাট সেলিব্রেশন হয়েছিল, তখন গৌতম গম্ভীর বোধহয় ক্যাপ্টেন, গৌতম গম্ভীরই তো ক্যাপ্টেন ছিল তখন, এবং সেই সেলিব্রেশনের বহর কোনো অংশে কম হয়নি। ফলে সেই কারণেই এবারে উনি এই কলকাতা নাইট রাইডার্স খেলছে না কলকাতায়, এটাও ওনার প্রশ্ন। যে কলকাতা একটা অনুষ্ঠানে বলছিলেন যে কলকাতা নাইট রাইডার্স কেন কলকাতা খেলবে না, এখন তো আমি 75% দর্শক বা এখন ফুল হাউস করে দিয়েছি। ফলে এইগুলো এইরকম খেলাধুলোর প্রতি দরদি মন খুব কম আছে। শাহরুখ খানের খুব ইচ্ছে যে কলকাতায় একটা ক্রিকেট একাডেমি করবে। এই যে বহু আলোচিত হয় যে বাংলার ছেলেরা কেন নাইট রাইডার্সে নেই,
এই নিয়েই দিদির সাথে শাহরুখ খানের কথা যে আমি একটা একাডেমি করতে, যেখান থেকে খেলোয়াড় আমি তুলে এনে আমি নাইট রাইডার্সে খেলাবো, কিন্তু সেটা এখনও পর্যন্ত সাকার হয়নি। মানে সেটা কিন্তু দিদিরও ইচ্ছা, শাহরুখ খানের ইচ্ছা, কিন্তু এটা সাকার হয়নি এই কারণেই। কিন্তু সাপোর্টিং স্টাফ আমাদের জোগাড় করাটা একটা বড় ব্যাপার, কারণ যে উচ্চতায় খেলোয়াড় তৈরি করতে গেলে সেই রকম কোচ চাই, সেই রকম ট্রেনার চাই, সেই কারণে ফিজিও চাই, সব কিছুই। সেই সেট আপটা আমাদের এখনও আমরা তৈরি করতে পারিনি। সেই সময় কথাও হয়েছিল যে রাজারহাটে একটা জায়গা দেবে, ফলে এখন সেটা সিএবি এই মুহূর্তে যারা চালাচ্ছেন তাদের পক্ষে সেটা বলা সম্ভব। কিন্তু দিদি এবং শাহরুখ খানের দুজনেরই খুব যৌথ ইচ্ছে ছিল যে একটা ভালো ক্রিকেট একাডেমি রাজারহাটে তৈরি করার, এবং যাতে কিনা এখান থেকে খেলোয়াড়রা কলকাতা নাইট রাইডার্সে খেলতে পারে। এবং সবশেষে আমি এটাই বলবো যে আপনারা জানি না আপনারা সবাই জানেন কি না যে তিনি কিন্তু এই যে খেলা দিবস, এই যে খেলার দিবসটা, এটা যে তিনি কোথা থেকে একদম তার মাথায় এলো আমার জানা নেই, যে একটা দিন শুধু খেলোয়াড়দের জন্য তিনি দিলেন। এবং সব খেলাধুলো দেখুন, আমরা তো ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি এর বাইরে তো ভাবতে পারি না, কিন্তু 40টা খেলা আছে। সে জুডো থেকে আরম্ভ করে কবাডি থেকে 40টা খেলা আছে, যে খেলাগুলো অলিম্পিকে খেলা হয়। সেই খেলাগুলো সব খেলোয়াড়রা যাদের বয়স 60 বছর হয়ে গেছে, অর্থাৎ প্রবীণ খেলোয়াড়দের তিনি ঘোষণা করেছেন 1000 টাকা করে সাম্মানিক দেওয়া হবে। 1000 টাকাটা বড় নয়, খেলোয়াড়দের সম্মানটা তিনি যে দিচ্ছেন। খেলোয়াড়রা ফেকলু পার্টির মতো ঘুরে বেড়ায়, নাম করা খেলোয়াড় ছাড়া কে কজন কার খবর রাখে বলতে পারেন? আপনি বলতে পারবেন? আপনার পাশের বাড়ি কেউ কবাডি খেললে আপনি বলতে পারবেন? জানেন না। কেউ কুস্তি করেছে আপনি বলতে পারবেন? জানেন না। কিন্তু আজকে তাদের অনেক সমস্যা, কিন্তু দিদি কিন্তু সেই ব্যাপারগুলো দেখেছেন, ভেবেছেন, এবং সেই কারণেই খেলোয়াড়দের সাম্মানিক 1000 টাকা করে তিনি দেবার ব্যবস্থা করেছেন। এবং এখন সেই ফর্মগুলো সমস্ত জমা পড়ছে। রাজ্যের যত খেলোয়াড় আছে যারা রাজ্যকে প্রতিনিধিত্ব করেছেন তাদেরকে সেই টাকা 1000 টাকা করে মাসে মাসে পাবেন। এই যে সম্মান দেওয়াটা, এটা কিন্তু আমি তো নিজে ক্রীড়া প্রশাসনে দীর্ঘদিন থেকেছি, ফলে আমি জানি যে একটা মর্যাদা দিতে গেলে কতটা বড় মন রাখতে হয়, সেটা তিনি করেছেন। এবং এতে রাজ্যের বহু প্রবীণ খেলোয়াড় উপকৃত হবে সারা জীবনের জন্য। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं, और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे, और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।